আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা 6 নম্বর ক্লাস করতে যাচ্ছি। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যে তথ্যগুলো বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তাহলে চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা কি শিখছিলাম বলো তো? হোম রিবনের এডিটিং পর্যন্ত শেষ করছিলাম, তাই না? অর্থাৎ এডিটিং এর ফাইন্ড রিপ্লেস এগুলো শেষ করছিলাম। আজকে দেখবো এডিটিং এর মধ্যে একটা অপশন, সেটা হচ্ছে সিলেক্ট অল। সিলেক্ট অল এর অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন ধরো এই পেজের মধ্যে আমি কয়েকটি লাইন লিখলাম, এখানে কয়েকটি লাইন লিখতেছি, কয়েকটি লাইন ধরো লিখছি। এখন এই সবগুলো লাইন আমরা যেরকম মাউস এইভাবে ড্রাগ করে কি করতে পারি, সিলেক্ট করতে পারি, কিংবা মাউসটা এরকম ডান দিকে ড্রাগ করে সিলেক্ট করতে পারি, এদিকে সিলেক্ট করতে পারি, বা ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারি। তবে আমি চাচ্ছি সকল ডকুমেন্টের মধ্যে যা লেখা আছে সমস্ত লেখাগুলোই আমি সিলেক্ট করব। সেক্ষেত্রে এই সিলেক্ট থেকে আমরা এখানে সিলেক্ট অলে একটা ক্লিক দিলে দেখো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যদি এটাকে আমি মুছে দিতে চাই বা ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিটে ক্লিক দিলে কিন্তু মুছে যাবে। আচ্ছা, তো আমি বলছিলাম যে মুছে ফেলা লেখাকে ফিরিয়ে আনতে একটা কমান্ড বলছিলাম, বলো তো কি? কন্ট্রোল জেড, তাই না? অর্থাৎ এটাকে বলে আনডো। আনডো অর্থাৎ মুছে ফেলা লেখাকে ফিরিয়ে নিয়ে আসা। দেখো কন্ট্রোল জেড যদি চাপি তাহলে কি আমার লেখাটা কিন্তু মুছে ফেলা লেখাটা ফিরে আসবে। তাইলে এই সিলেক্ট অল এর কিভাবে করলাম, এখানে জাস্ট ক্লিক দিলাম, সিলেক্ট অল হলো। সিলেক্ট অল এরও কিবোর্ডের কমান্ড আছে, সেটা হলো কন্ট্রোল এ। কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল ধরলাম, তারপরে এ চাপ দেব, সিলেক্ট অল। এটাকে মুছে দিতে পারি বা ডিলিট করতে পারি। তাহলে বুঝতে পারলাম তো সিলেক্ট অল এর কি কাজ। আচ্ছা, এখন আমরা একটু আগায় যাব, তারপরে আমরা আবার ব্যাকে এসে রিপ্লেস করব, ঠিক আছে? মানে রিপ্লে করব যে কিছু মনে আছে কিনা। তাহলে একটু আগে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমরা ইনসার্ট রিবনটা শিখবো। আর ইনসার্ট রিবনটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেহেতু আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম, আর ইনসার্টের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে, দেখি যতদূর আগানো যায়, ঠিক আছে? তাহলে ইনসার্টের প্রথমে আছে হলো কভার পেজ। আমরা যেরকম একটা বই, আমি যদি এই বইটা তোমাকে দেখাই, এই বইয়ের উপরের যে মলাটটা তৈরি করা হয়েছে এটা তো কভার পেজ, তাই না? এটা কি কভার পেজ? তো এই কভার পেজও যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু এই কম্পিউটার দ্বারা করা সম্ভব, এই ডকুমেন্টেই করা সম্ভব। তাহলে কি করব আমরা? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্টের মধ্যে এখানে পেজ অপশন, আর পেজ থেকে এটা কভার পেজ। এই কভার পেজের বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন ধরনের এখানে কভার পেজ আমরা দেখতে পাবো। তো এখান থেকে যে কোনো এক ধরনের কভার পেজ আমরা ব্যবহার করতে পারি, যার যে স্টাইল ভালো লাগে সে সেটা। যেমন এটা আমি নিলাম, এই বইয়ের এখানে সবকিছুই কিন্তু চেঞ্জ করা যাবে, ঠিক আছে? তো যেমন এখানে ইয়ার, এটা তুমি কত সালে পাবলিশ করছো সেই সালটা যদি এখানে লিখতে চাও তুমি লিখতে পারবে যে আমি যেমন 2025 সালে করতে চাচ্ছি 2025। এখানে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এই বইয়ের কি নাম, যেমন এখানে বইয়ের নাম লেখা আছে বাংলা ভাষা ব্যাকরণ নির্মিতি। এখানে মনে করো যে আমরা বইয়ের নামও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। মনে করো বইয়ের নাম লিখে দিলাম। আবার যদি মনে করো কোনো চিত্র দেওয়ার তোমার দরকার, তাহলে যেমন এখানে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটাকে তুমি কাস্টমাইজ করে নিতে পারবে, তোমার ইচ্ছা মতো পিকচার অ্যাড করতে পারবে বা এটাকে ডিজাইন করতে পারবে। তো আমি এটাকে সিলেক্ট করে এখানে আমি দেখতে পাচ্ছি যে ইলিস্ট্রেশন, এখান থেকে শেপস, শেপস থেকে বিভিন্ন ধরনের আকার আকৃতি দেওয়া যাবে। এটা যেমন আমি যদি এখান থেকে তোমাদের একটা আকার দেখাই যে সেটা কেমন দেখায়, ধরো এখানে আমি একটা মেঘের উপরে ক্লিক দিলাম। তো মেঘের উপরে ক্লিক দিয়ে দেখো আমি এখানে একটা চিত্র নিয়ে আসছি, অর্থাৎ মেঘের একটা শেপস নিয়ে আসছি। আর নিচের শেপটা ডিলিট করে দিলাম আর কি। আমার এই শেপটা ভালো লাগতেছে, ওটা ভালো লাগে। তার মানে কি আমি কাস্টমাইজ করে নিতে পারবো। আবার মনে করো যে ইনসার্ট থেকে এই শেপস থেকে আমরা মনে করতে পারি যে আমি এখানে একটা জাতীয় পতাকা আঁকাতে পারি বা স্টার আঁকাতে পারি বা একটা লাভ চিহ্ন আঁকাতে পারি, যে কোনো কিছু আমরা এখানে আঁকানো সম্ভব। তো আমি চাচ্ছি যে এখানে একটা লাভ চিহ্ন দেবো, তাহলে লাভ চিহ্নটাকে আমাকে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। এই যে এখানে আছে, দেখো আমি এখানে একটা লাভ আছে, ঠিক আছে? সুন্দর করে তোমার ইচ্ছা মতো তুমি আঁকাতে পারবে, তোমার ইচ্ছা মতো কালার করতে পারবে, তুমি 3D এফেক্ট প্রয়োগ করতে পারবে, কোনো সমস্যা নাই। 2D 3D যার যেরকম ইচ্ছা সে সেরকম ডিজাইন এখানে করতে পারবে, ঠিক আছে? এই হলো বইয়ের কভার পেজের অবস্থা। তোমার নিচে হচ্ছে ইউজার, এই রাইটারের কি নাম, অর্থাৎ এই বইয়ের লেখকের কি নাম, তুমি এখানে সেই লেখকের নাম লিখতে পারবে, ঠিক আছে? তার মানে পুরো ডিজাইনটা তোমার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে। যদি চাও যে না এখানে আমি বাহির থেকে একটা পিকচার অ্যাড করবো, তাও পারবে। সেটা হলো ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার। আর এই পিকচার থেকে মাই কম্পিউটারের যে কোনো ড্রাইভে আমার পিকচারটা রাখা আছে, ঠিক সেখানে আমি একটি বড়ি, এখানে একটি বড়ি অ্যাড করবো। ওটাকে সিলেক্ট করলাম, ওই পিকচারটা, দেখো পিকচারটা কিন্তু আমার এখানে চলে আসছে। কি পিকচারটা চলে আসছে না? তো
এটাকে আমি একটু ফ্রি করে নেবো। ফ্রি করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ইনসার্ট, ইনসার্ট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। তাহলে দেখো পিকচারটা ফ্রি হয়ে গেছে। এখন এই পিকচারটা আমি যে কোনো স্থানে আমি চাইলে এটাকে বসাতে পারবো। ঠিক আছে, তার মানে তোমার মতো করে তুমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবে। এটা মাউসের রাইট বাটনে চাপ দিয়ে এই যে একটা ছাগল দেখবা, একটা এটাকে বলে ওয়ার্ড টেক্সট, একটা ছাগলের চিহ্ন আছে, খালি শুধু ছাগলটা মনে রাখবে তাই হবে। ওয়ার্ড টেক্সটে এসে তুমি এখানে নিচে গিয়ে দেখবে যে ইন ফ্রন্ট অফ টেক্সট আছে, এখান থেকে নিচে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক দিলে তোমার এই পিকচারটা ফ্রি হয়ে যাবে। তুমি যে কোনো স্থানে এটাকে বসাতে পারো, যে কোনো জায়গায়। তোমার বইয়ের কভার পেজের উপরে যেমন এখানে আমাদের একটা পিকচার দিছে, আমরা এরকম বসাতে পারি, ঠিক আছে। বা একটা লোগো অ্যাড করছে, এরকম লোগো আমরা অ্যাড করতে পারি। তো এই হচ্ছে মূলত কভার পেজের অবস্থা। আর আমি যদি এটাকে প্রিন্ট অবস্থায় দেখি তাহলে কেমন দেখায়, ধরো এটা আমি প্রিন্ট করলে এরকম দেখাবো, কি সুন্দর না? তো তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা কভার পেজ তৈরি করতে পারো। তাহলে ইনসার্ট থেকে আমরা কভার পেজটা শিখে আসলাম। হ্যাঁ, এখানে অনেক ধরনের কভার পেজ পাবে, হাজার হাজার ধরনের কভার পেজ পাবে। যদি মনে করো যে আমার এই কভার পেজের মধ্যে এই মেঘের মধ্যে আমাকে কিছু লিখারও দরকার, তুমি এখানে কিছু টাইপও করতে পারো। মাউসের রাইট বাটনে চাপ দিয়ে এখানে আছে হচ্ছে তোমাদের ফন্ট, এখানে ফন্ট যে কোনো ফন্ট সিলেক্ট করা থাকলো, তুমি জাস্ট এখানে টাইপ করবে, তুমি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। একটা প্যাসেজ, প্যারাগ্রাফ এগুলো লিখতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে তো বুঝতে পারছি কভার পেজের কি কাজ, তাই না? এখন আমরা শিখবো হচ্ছে, আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি আবার। এখন শিখবো ইনসার্ট থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। যেমন এখানে আমার পেজ সংখ্যা রয়েছে 1, ঠিক আছে না? আমি যদি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি আমার আর একটা পেজ কিন্তু তৈরি হয়ে যাবে। এখন পেজ সংখ্যা রয়েছে আমার 2টা, অর্থাৎ 1 of 2, তাই আছে না? আমি যদি আবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি আর একটা পেজ তৈরি হবে। ঠিক এরকম এটার কিবোর্ডের কমান্ড হচ্ছে ইন্টার, কিবোর্ডে ইন্টার চেপে ধরে রাখলে আমার একটা করে ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়। ঠিক আছে, আবার এটা পার সেকেন্ডে যদি আমি 10টি করে পেজ নিতে চাই তাহলে আমি কন্ট্রোল শিফট ইন্টার যদি চাপ দিয়ে ধরে রাখি, তাহলে দেখো প্রতি সেকেন্ডে আমার প্রায় 10টি করে পেজ কিন্তু এখানে তৈরি হবে। দেখো 194টি হয়েছে, হয়েছে না? এই ধরনের এই যে পেজ সংখ্যা 194 অফ 194। আর এইটা হচ্ছে তোমার পেজ ব্রেক। ব্রেক মানে কি? থামা, তাই না? এক পেজ থেকে অন্য পেজে গিয়ে থামা। আমরা যেরকম সাইকেলের কি ব্রেক ধরি না, আমার জন্য ব্রেক ধরি। তো মনে করো তুমি এখানে লিখছো, লেখার পর এই লেখা সহ তুমি অন্য পেজে নিয়ে যেতে চাচ্ছ, লেখাটুকু সহ কি করব আমি অন্য পেজে নিয়ে যাবো। তাহলে এই লেখাটুকু আমি সিলেক্ট করব অথবা এখানে কার্সরটা প্রথমে রাখবো, লেখাটুকু সিলেক্ট করব অথবা কার্সরটুকু প্রথমে রাখবো। তাহলে আমি লেখাটুকু সিলেক্ট করি, সিলেক্ট করে এটা হচ্ছে কি পেজ ব্রেক। আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি, দেখো লেখাটুকু আমার এই পেজে ছিল, এখানে নেই, এই পেজে চলে আসছে। এটা হলো তোমার পেজ ব্রেক। দেখো তাহলে কার্সরটা লেখার প্রথমে রেখে পেজ ব্রেক, দেখো আর এই পেজে ছিল, এটা কিন্তু 187, তাই না? এখন আছে আমি 187তে। আমি যদি 187তে কার্সর রেখে আবার পেজ ব্রেকে ক্লিক দিই, দেখো আমি এখন 188তে চলে আসছি। তার মানে এটা হলো পেজ ব্রেক, অর্থাৎ একটা লাইনকে বা পুরো প্যাসেজকে, পুরো লেখাকে আমি যদি এক পেজ থেকে অপর পেজে নিয়ে যেতে চাই তাহলে কি করবো আমরা? পেজ ব্রেক করবো। ঠিক আছে, পেজ ব্রেক করবো। আর এটা হলো ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ নতুন একটা পেজ তৈরি করা। পেজ এখানে যদি একটা পেজ তৈরি করতে চাই, এটা ব্ল্যাঙ্ক পেজ। ঠিক আছে, ব্ল্যাঙ্ক। দেখো তো আমাদের এই ডকুমেন্টের নাম কি চেঞ্জ হচ্ছে? ডকুমেন্ট 2, কিন্তু পেজের নাম কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই? পেজ কিন্তু আমাদের এখানে চেঞ্জ হচ্ছে। যেমন এই একটা ডকুমেন্ট, এই বই কি আর চেঞ্জ করা সম্ভব আছে? কিন্তু এই ডকুমেন্ট কিন্তু পরিবর্তন করা সম্ভব আছে। ভিতরে আমি অনেকগুলো পেজ রাখতে পারতেছি, অনেকগুলো পেজ। ঠিক এরকম এটা একটা ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে হাজারো রকম পেজ থাকে। তাহলে আমরা এটা কভার পেজ শিখলাম, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, সাদা একটা পেজ কিভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম, আর পেজ ব্রেক শিখলাম। আর আগে শিখছিলাম হচ্ছে নিউ। নিউ তো কি পুরো ডকুমেন্ট তৈরি, তাই না? এটা হচ্ছে সেই নিউ, অর্থাৎ নিউ নিয়ে আমি আরেকটা ডকুমেন্ট নিলাম। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ইনসার্ট থেকে টেবিল। টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখবো আমরা টেবিল। তো টেবিল তৈরি করার আগে কার্সরটিকে এখানে রেখে আমি যদি ইনসার্টে যাই, টেবিলটাই উপর থেকেও তৈরি করা যায়, আবার ভিতর থেকেও তৈরি করা যায়। তো আমি উপর থেকে একটা তৈরি করে দেখাই। তো এখান থেকে আমি চাচ্ছি এগুলো নিতে। তো এখানে আমি যেটাকে সিলেক্ট করেছি এটাকে বলে কলাম। কি বলে? কলাম। এখানে কলাম আছে 3টি, 1 2 3, 3টি। আর এখন যেটাকে সিলেক্ট করছি এটাকে বলে রো বা সারি, রো বা সারি। আর ছোট ছোট ঘরকে বলা হয় হলো সেল। কি বলে? সেল।
তো দেখো আমি উপর থেকেও কিন্তু তৈরি করছি একটি টেবিল। আমি আবার দেখাই কিভাবে উপর থেকে তৈরি করব। এই টেবিলে যাব, আমার যে কয়টা ঘর নেওয়ার দরকার সেই কয়টা নিয়ে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওই টেবিলটা ভিতর থেকে কিভাবে তৈরি করা যায় সেটা। তো ভিতর থেকে আমি যাচ্ছি ইনসার্ট টেবিল। এখন আমাকে যদি কেউ বলে যে আপনি 10টা কলাম নেন, 5টা রো নেন, ওই যে বললাম রো কোনগুলা আর কলাম কোনগুলা, ওটা তো বলেই দিলাম। তো কলাম আমাকে বলছে যে আপনি 7টি কলাম নেবেন, আমি এখানে 7টি কলাম নিলাম। রো নেবেন হলো 10টি, তাহলে আমি রো নিলাম 10টি। 7 এবং 10 লিখে ওকে ক্লিক করব, তাহলে আমার এখানে একটি টেবিল কিন্তু তৈরি হয়েছে। এই টেবিলটাকে এখন আমাকে সাজাইতে হবে, গুছাইতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো এই জন্য আমরা যাবো এই টেবিলের মধ্যেই। দেখো আমাদের সামনে কিন্তু একটা পপ আপ উইন্ডো চলে আসছে, এখানে ডিজাইন এবং লেআউটটা আলাদাভাবে চলে আসছে, তাই আসছে না? এই যে উপরে টেবিল লেখা এবং ডিজাইন এবং লেআউট, এই ডিজাইন এবং লেআউট আমাকে শিখতে হবে। তো ডিজাইন থেকে আমি এখানে টেবিল স্টাইল আছে, এই টেবিলের বিভিন্ন প্রকার স্টাইল আমরা এখানে পাবো, অনেক সুন্দর সুন্দর স্টাইল পাবো। ঠিক আছে, একটি স্টাইল হয়ে গেল। তো এখানে অনেক ধরনের স্টাইল আছে, যার যেটা ভালো লাগে সে সেটা ব্যবহার করতে পারে। তারপরে যেটা আছে সেটাকে বলে, এটা হলো শেডিং। শেডিং হলো ছোট ছোট ঘরকে কালার করে। যেমন এই যে ঘরগুলো ফাঁকা রয়েছে, আমি এগুলোকে যদি এক একটা কালার দিতে চাই, তাহলে কারশট ওই ঘরে রেখে এই শেডিং থেকে যেটাতে ক্লিক করব সেই কালারটা আমার ওখানে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা শেডিং থেকে কালার করতে পারবো। তারপরে আছে বর্ডার। এই পুরো টেবিলটা কিন্তু বর্ডার অবস্থায় নাই, কারণ এটাকে আমি যখন প্রিন্ট করব তখন যেটা যে রূপে দেখতে পাবো সেটা কিন্তু বুঝতেছি যে এখানে কোনো বর্ডার রূপে নাই, তাই না? তাহলে এটা কোনো বর্ডার রূপে নাই। আমি বর্ডার রূপে কিভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে যে এই এই টেবিলটাকে আমি ক্লিক দিলাম, এখানে লেআউট আছে, আর লেআউট থেকে আমরা যদি এখানে বর্ডার করতে চাই, অর্থাৎ টেবিলের যে ডিজাইনটা, ডিজাইনে ক্লিক দিব, আর এটা আছে বর্ডার। তো পুরো টেবিলটাকে আমাকে অবশ্যই নির্বাচন করতে হবে বা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরেই না আমরা করতে পারবো। তো আমি এই বড় প্লাসে একটি ক্লিক দিলে পুরো টেবিলটাই আমার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমি ডিজাইনে আবার যাচ্ছি, বর্ডারে যাচ্ছি, এখানে আছে অল বর্ডার। দেখো এখন কিন্তু বর্ডারটা হয়েছে। আমি যদি প্রিন্ট প্রিভিউতে দেখি, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার বর্ডারটা হয়েছে। ঠিক আছে, তাহলে একটা টেবিলের বর্ডার দিতে কিভাবে বর্ডার দিতে হয়, এই প্লাসের উপরে একটা ক্লিক করবো, জাস্ট ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে ডিজাইন, ডিজাইন থেকে বর্ডার। ওকে, বর্ডারটা উঠাই দেওয়ার জন্য নো বর্ডারে ক্লিক করলে উঠে যাবে। আমি যদি বর্ডারটা উঠাই দিতে চাই, নো বর্ডার উঠে গেল না। আমি আবার বর্ডার দিতে চাই, তাহলে এখানে ক্লিক দিব, ডিজাইনে যাব, আর এখান থেকে এই যে বর্ডারে ক্লিক দেবো, অর্থাৎ অল বর্ডারে ক্লিক দেবো, তাহলে আমার টেবিলটা বর্ডার হয়ে যাবে। এখন যে কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে যে এটাকে কিভাবে নিজে নিজে একটি টেবিল তৈরি করা যায় সেটা। তো এটা হচ্ছে ড্র টেবিল। ড্র হচ্ছে নিজের মতো করে আঁকানো যায়। আমি চাচ্ছি এখানে আমি একটি টেবিল আঁকাবো, এটা আমার মন মতো, আমার ইচ্ছা, একটা টেবিল আমি এখানে আঁকাই দিলাম আমার ইচ্ছা মতো। ঠিক আছে, তারপরে আছে কি এরেজার। এরেজার দিয়ে কি করা যায়, টেবিলের যে আমি আঁকাইছি এগুলো মুছে দেওয়া যায়। যেমন এটা রাবার হিসেবে কাজ করে, যেমন পেন্সিলের আমাদের রাবার আছে না। দেখো আমি একটা করে ক্লিক দিচ্ছি, এটা মুছে যাচ্ছে। তো যতটুকু মোছার দরকার ততটুকু মুছে নিয়েছি। এখন যদি এটাকে আমি প্রিন্ট প্রিভিউতে দেখাই, যে প্রিন্ট দিলে কি অবস্থায় দেখাবে, দেখছো এরকম দেখা। তো তাহলে আমরা এখানে ড্র টেবিল শিখলাম, নিজে নিজে টেবিল আঁকানো, এরেজার দিয়ে মোছা শিখে গেলাম, এবং এখান থেকে টেবিলের ডিজাইনটা শিখলাম, এখান থেকে বর্ডার শিখলাম, শেডিং শিখলাম, তাই না? তো এখন যদি আমরা লেআউটে ক্লিক করি, লেআউটে অনেকগুলো কাজ রয়েছে, এই কাজগুলো আমরা শিখবো। তো কিভাবে শিখবো, এখানে আমি কিছু সংখ্যা লিখি, যে এখানে আমি 10, তারপরে 20, তারপরে 30, তারপরে 50, তারপরে 80, এগুলো আর কি আমি লিখলাম এখানে। তো এখন চাচ্ছি এইগুলাকে আমি সিরিয়াল মেনটেন করব। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করতে পারি বা যোগ করতে পারি। আগে আমি দেখাবো যোগ করব, এগুলো আমি যোগ করব। এই জন্য এখানে ইকুয়াল দেবো, যোগ, ওইগুলোর যোগ কত হয় সেটা। তো ইকুয়াল দেওয়ার পর এখানে আছে হলো ফর্মুলা বার। ফর্মুলা বারে একটা ক্লিক দেবো, এখানে একটি সূত্র লেখা রয়েছে, ইকুয়াল সাম। সাম মানে হলো অঙ্ক, আর এবং হচ্ছে ওই কার্সরের উপরে বা ওই সমান চিহ্নের উপরে যেটা আছে। তাহলে এখানে সূত্র লেখাই রয়েছে, জাস্ট আমি ওকে ক্লিক দিব। দেখো এখানে 190, তাই হয় না? 10, 20, 30, 50 আর 80 যোগ করলে কত হয়, 190। আমি যদি এখানে যোগ করতে চাই, তাহলে ওখানে একই অবস্থা, ইকুয়াল দিয়ে আমি আবার যদি ফর্মুলা বাড়াতে চাই, যা লেখা আছে তাই, ওকে ক্লিক দিলে 380 হয়েছে। এটা হচ্ছে যোগের জন্য। আর যেটা আমরা চাচ্ছিলাম যে সিরিয়াল মেনটেন করবো, যেমন এখানে এলোমেলো সিরিয়াল করা আছে, সেই সিরিয়াল গুলো আমরা কিভাবে মেনটেন করে থাকি সেটা। যেমন 1, 2, 3, 4, 5, এই কয়টাই আমি দেখাবো। এখানে কি এলোমেলো লেখা না? আমি এটাকে চাচ্ছি সিরিয়ালটা সুন্দরভাবে 1, 2, 3, 4, 5 এইভাবে আসবে। তাহলে কি করব, এটাকে জাস্ট সিলেক্ট করব, আমরা পুরোটুকু সিলেক্ট করে
এখান থেকে আমরা শর্টে ক্লিক করব। আর শর্ট থেকে এখানে শর্ট বাই লেখা আছে, এখানে নাম্বার, যেহেতু এটা আমাদের সংখ্যা সেক্ষেত্রে আমরা নাম্বার সিলেক্ট করব। হ্যাঁ শিখাইছিলাম। তারপরে অ্যাসেন্ডিং বাই অ্যাসেন্ডিং, ওকে এটা এখানে আছে এই জন্য আবার শিখাই দিলাম, ঠিক আছে। আর ওটা ছিল অন্য ফাংশন, এটা আবার অন্য ফাংশনে, এই জন্য। তাহলে দেখো তো কি হলো, এটা কি হয়েছে, আদৌ কি হয়েছে, হয় নাই, সরি আমাদের কাজ হয় নাই। তাহলে আমি আবার নাম্বারে যাই, এখন ডিসেন্ডিং বাই ডিসেন্ডিং এ যাই, দেখি কি হয়। ওকে সরি সরি, ওখানে হলো টেক্সট লেখা ছিল মনে হয় না। আচ্ছা আমাদের এখানে হলো নাম্বার, তাহলে নাম্বার নাম্বার নাম্বার, ওকে হয়েছে তাই না। আচ্ছা এখন যদি আমি উপর দিকে থেকে এক থেকে সাজাই তাহলে কি হয়, অ্যাসেন্ডিং আর অ্যাসেন্ডিং, হবে না। আচ্ছা দেখি আরেকবার, হ্যাঁ নাম্বার নাম্বার জাস্ট নাম্বার, আচ্ছা এই টেবিলের মধ্যে হয়তো হচ্ছে না, আমি নতুন একটা টেবিল নেই দেখি হয় কিনা। হ্যাঁ এখানে আরেকটা টেবিল নিলাম। এই টেবিলটা কিভাবে বৃদ্ধি করা যায় দেখো, এখানে যদি আমি ইন্টার ক্লিক করি, এভাবে ইন্টার ক্লিক করি তাহলে বৃদ্ধি হবে। আমি আবার এটা লেখার চেষ্টা করবো, আমাকে হতেই হবে, কেন হবে না, 2 3 1 4 5। আমি এটাকে আবার যদি ধরি, আবার ধরার পরে আমি আবার টেবিলে যাব, কেন হবে না এটা, সেটা দেখতে হবে। শর্ট এখানে কলাম 1 লেখা আছে, ঠিক আছে। নাম্বার এখানে যদি আমি নাম্বার লিখি, অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং, এখন দেখো হয়েছে, ঠিক আছে। তাহলে কিভাবে সিরিয়াল মেনটেন করা যায় সেটা, হ্যাঁ বুঝতে পারছি। আর যদি উপর দিকে সাজাই তাহলে আবার একই রকম, এটুকু আমরা সিলেক্ট করবো আবার, জাস্ট শুধু ডিসেন্ডিং আর ডিসেন্ডিং দিয়ে, ওকে ঠিক আছে হয়ে গেছে। তো দেখো এই টেবিলের মধ্যে আরো আমরা যে কাজটা শিখবো সেইটা হচ্ছে, এখানে আমার নাম লিখবো আমি, এস ইউ, আমার কাজ বুঝতে পারছি তো। আচ্ছা যদি না বুঝে থেকে আমাকে জানাবা, হ্যাঁ দেখো আমি এখানে একটু ঘরটা বড় করে নিলাম, সেটা হচ্ছে কিভাবে, ইন্টার ক্লিক করে বড় করে নিলাম। এখন আর একটু আমি এদিকে বড় করে নেব, এই কলামটা একটু চাপাই দিলাম আর কি, সরি পুরো পুরো কলামটা ধরতে হবে, এভাবে ধরতে হবে, চাপাই দিলাম। এখন আমি চাচ্ছি আমার এই নামটা যাতে মিডিলে আসে, সেজন্য কি করব, এই নামটুকু সিলেক্ট করে এখান থেকে আমি যদি টেক্সট ডিরেকশন দেই, এটা কিন্তু প্রদক্ষিণ হবে বা ঘুরবে, এক একবার এক এক দিকে ঘুরবে। তো এটা ঘোরানোর পরে আমি যদি সেন্টারে ক্লিক করি, দেখো আমার এটা কিন্তু মিডিলে তখন চলে আসবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করি, দেখে আসে কিনা। সরি ওখানে জায়গার হয়তো সংকুলন হচ্ছে, আমি আর একটা টেবিল তৈরি করি, হ্যাঁ তারপর ওই কাজটা করব। আচ্ছা এখানে আমি আবার তৈরি করলাম, আবার একটু বড় ঘর নিলাম, এখানে আমি লিখলাম, লিখছি না। এখন এটাকে জাস্ট সিলেক্ট করে দেখি হয় কিনা। আমি আবারও এখানে চলে যাচ্ছি লেআউটে, আর লেআউট থেকে টেক্সট ডিরেকশন, এই যে এটার কথাই বলতেছিলাম আর কি, ঠিক আছে হয়েছে না। জাস্ট সেন্টার, এটা হচ্ছে মিডিল সেন্টার, আর এটা হলো লেফট সেন্টার, অর্থাৎ বামে আনার জন্য ডানে আনার জন্য এখানে সবগুলো সেন্টারই দেওয়া আছে, ঠিক আছে। এখানে সবগুলো সেন্টারই দেওয়া আছে, এটা হচ্ছে মিডিল। তাহলে এরকম কিন্তু আমাদের নামগুলো আমরা উল্টা দিক করে, বা জায়গা যখন দেখবো যে আমাদের পেজে একটু জায়গা কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ভাবে দিতে পারি। দেখো আমি কিন্তু অল্প জায়গার মধ্যে এই নামটা কিন্তু লিখে দিতে পারি, ঠিক আছে। এটা আমরা দেখবো যখন আমরা কোনো ক্লাস 4 5 বা 6 এর যে কোনো বই যদি ফলো করি, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো। দেখো আছে আছে, দেখো এই যে পেজটা কি 2025 কোন দিকে, উল্টা দিকে না এখানে। তো এইভাবেই কিন্তু লিখছি আমি এই বিষয়টা। এটাই যদি তুমি এই পেজের নিচে দিতে চাও তাহলে কি করবা, ইনসার্টে আবার চলে যাও, ইনসার্ট থেকে এই যে শেপস, আর শেপস থেকে এই যে বক্স, বক্সটা এখানে একটা নিয়ে নাও, একটা বক্স নেওয়ার পরে ওই যে আমি বললাম যে এটাকে ফ্রি করতে হবে, এই মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট, আর অ্যাড টেক্সট এর মধ্যে কি লিখবো, 2025 লিখলা তো, ঠিক আছে। আচ্ছা লিখে এটাকে আমি ঘুরাই দিব, তো তাহলে এটাকে সিলেক্ট করে আবার আমরা ওই একই ধরনের ওই ড্রয়িং টুলসেই চলে যাবো এখানে। তো এখানে মাউসের রাইট বাটনে চাপ দিয়ে যদি আমি এই যে টেক্সট ডিরেকশনটা পাই, তাহলে টেক্সট ডিরেকশনে আমাকে যাইতে হবে। টেক্সট, এই যে টেক্সট ডিরেকশন এবিসি, এটা আমি উল্টা দিকে দেবো।
এইদিকে জাস্ট এইদিকে দিলাম, কিন্তু এখানে তো কোনো বর্ডার নাই, বর্ডারটা উঠাই দিতে হবে। এই বর্ডারটাকে জাস্ট সিলেক্ট করবো আমরা, আর এখান থেকে যে নো শেপস ফাইল আছে না, শেপস ফাইল থেকে নো ফাইল করে দেবো, আর এখানে আউটলাইন থেকে আউটলাইনটা উঠাই দেবো। তাহলে দেখো এরকম হয়ে গেছে। যদি আমি এখানে তোমাদের প্রিন্ট ভিউ করে দেখাই, তাহলে কি দেখা, রেজাল্টটা কি, রেজাল্টটা যদি একটু জুম করি, কি হয়েছে না, জাস্ট এরকম। তাহলে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাইলে একটি টেবিলের আত্মকাহিনী বললাম, আর এই কাহিনীটা হচ্ছে এই, এখান থেকে আমরা টেক্সট ডিরেকশন করলাম, অর্থাৎ এই লেখাটুকু ঘুরাই দিলাম, ইচ্ছা মতো ঘুরাই দিলাম, তাই না, এই যে এটা দিয়ে ইচ্ছা মতো ঘুরাই দিলাম। তারপর হলো শর্ট থেকে ছোট থেকে বড় সাজাইলাম, বড় থেকে ছোট, তারপরে ফর্মুলা থেকে যোগ বিয়োগ করলাম। এখন করব এই পুরো টেবিলটা আমরা একটু ভাগ করব, কারণ টেবিলটা বড় হয়ে গেছে, এই জন্য চাচ্ছি যে এই 30-এর পর থেকে আমরা ডিভাইডেড করে ফেলবো। তাহলে এখানে আসলে স্প্লিট টেবিলে একটা ক্লিক দিলে দেখো তোমার ওই 30 থেকে কিন্তু ভাগ হয়ে গেছে, দুইটা টেবিল হয়ে গেল, তাই হয়নি? তো কার্সারটা এইভাবে রাখবা, রেখে আবার আমি চলে যাচ্ছি টেবিল টুলস, আর টেবিল টুলস থেকে লেআউট থেকে স্প্লিট টেবিল, ভাগ হয়ে গেছে। তারপরে যদি আমি দেখি যে আরো কি আছে, সেটা হচ্ছে যে স্প্লিট সেলেরও কাজ রয়েছে। তো আমি আবার একটা নতুন ডকুমেন্ট নেই, তারপর আমি আবারও এখানে একটি টেবিল তৈরি করতেছি। এখন এই টেবিলটাকে জাস্ট আমি আবার একটু সাজিয়ে নেই, তারপরে কি দেখাবো, স্প্লিট সেল। এখন স্প্লিট সেলটা কি, আমি যদি এখানে দেখো তো লেখা আছে নাম্বার অফ র 1, নাম্বার অফ কলাম 2, জাস্ট ওকে ক্লিক করি, দেখো এই সেলের মধ্যে কিন্তু আর একটা সেল এখানে বৃদ্ধি পেয়েছে। জাস্ট আমি এখানে একটু জুমটা যদি করি এবং বর্ডারটা যদি দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে এখান থেকে জাস্ট বর্ডারটা দিয়ে নিই, হ্যাঁ, তাহলে বোঝা যাবে। দেখো জাস্ট এখানে কি দুইটা সেল বৃদ্ধি পায় না? আমি যদি আবারও কার্সরটা এখানে রাখি, আবারও যাই ওখানে যে স্প্লিট সেলে ক্লিক করি, দেখো এখানে নাম্বার অফ কলাম হবে 2টা, র হবে 1টা, জাস্ট ওকে। দেখো একটি বৃদ্ধি পাইছে না? এটাই হলো স্প্লিট সেলের কাজ। আমি যদি এখানে 3-4টা করি বা 5টা করি তাও পারবো। যেমন এখানে কলাম হবে তোমার হচ্ছে 4টা, রো হবে 2টা ওই ঘরের মধ্যে, জাস্ট ওকে। দেখো স্প্লিট সেলের মধ্যে কি করা যায়, বৃদ্ধি করা যায়, হ্যাঁ। আচ্ছা, আর বাদ বাকি যা আছে এদিকে তেমন একটা প্রয়োজন নাই, প্রয়োজন এখানে আছে, এটা হচ্ছে ডিলিট। তো ডিলিট এর মধ্যে কিছু কাজ রয়েছে এখানে, যেমন আমি কিছু সংখ্যা লিখি তাইলে আমরা বুঝতে পারবো। 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম। এখন আসি ডিলেটের সেল বলে, সেল মানে কি, ছোট ছোট ঘর না, ঘর। আমি এক লেখায় সেলকে বাদ দিতে চাই, তাহলে এখানে কার্সরটুকু রেখে জাস্ট ডিলেট থেকে ডিলেট সেলে ক্লিক করব, ওকে দিব, ওই এক লেখা কি আর আছে, ডিলেট হয়ে গেছে। দেখো ডিলেট হয়ে কিন্তু এখান থেকে আবার সরে গিয়েছে না? যদি এখানে আমি লিখতাম যে 5, এই ঘরটাকে আমি জাস্ট বাদ দিব, তাহলে কি করব, কার্সরটা এখানে রেখে ডিলেট থেকে ডিলেট সেল, জাস্ট ওকে, সেলটা বাদ হয়ে যাবে, ওকে। আমরা যদি কলাম বাদ দিতে চাই, এই যে কলাম এখানে রয়েছে 1 2 3 4 5 6, 6টা কলাম রয়েছে, এটা বাদে 6টা কলাম রয়েছে, এই 6 পর্যন্ত। আমি চাচ্ছি যে 7 এবং 6 এর মাঝে এই কলামটুকু বাদ দিতে, তাহলে কার্সরটা জাস্ট এখানে রাখবো, ডিলেট থেকে ডিলেট কলাম, দেখো বাদ হয়ে গিয়েছে না? বাদ হয়েছে তো। তাহলে কিভাবে একটি কলাম বাদ দেওয়া যায়, কিভাবে সেল বাদ দেওয়া যায়। এখন দেখবো রো বাদ দিতে হবে, এই পুরো 3 নম্বরের এই সারিটা, এই পুরো সারিটাই আমি বাদ দেবো। তাহলে কার্সরটা এখানে রেখে ডিলেট থেকে ডিলেট রো, বাদ হয়ে গেছে না? যদি আমি এভাবে সিলেক্ট করে এখানে ব্যাক স্পেস চাপি, তাও কিন্তু ডিলিট হবে। এখন চাচ্ছি এখানে আরো কলাম আমি বৃদ্ধি করতে, তো কার্সরটাকে এখানে রেখে জাস্ট ইন্টার, একটি করে ইন্টার ক্লিক দেবো, একটি করে এখানে আমার পুরো টেবিলের কলাম এবং র সহ কিন্তু বৃদ্ধি হবে, হয়েছে। যদি আমি চাই একটি বাদ দিতে, তাহলে একটি পুরো এইভাবে সিলেক্ট করবো, অর্থাৎ এখানে ডাবল ক্লিক করলে পুরো লাইনটা সিলেক্ট হবে, ব্যাক স্পেস ক্লিক দেবো, বাদ হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি চাচ্ছি 2 লেখায় ঘরটুকু বাদ দিতে, তাহলে এই যে ব্যাক স্পেস, সরি এখানে পুরোটা সিলেক্ট করতে হবে, পুরোটা, তারপরে ব্যাক স্পেস। যদি আমি চাই বৃদ্ধি করতে, এই 6 এর নিচে একটি করে র বৃদ্ধি করবো, কিভাবে বুঝবো যে 6 এর নিচে হবে, এখানে কিছু লিখতে হবে তো, তা নাহলে বোঝা যাবে না, হ্যাঁ। বৃদ্ধি হচ্ছে না, 6 এর নিচে একটি করে ঘর আমি বৃদ্ধি করতেছি, এভাবেও হয়। তাহলে পুরো টেবিলটাকে একবার যদি আমি একটু রিভাইজ করি, তাহলে এখান থেকে কি কি শিখতে পেলাম। পুরো টেবিলের এখানে আছে হচ্ছে, আমি আবারও চলে যাচ্ছি নতুন ডকুমেন্টে, ইনসার্ট থেকে টেবিল।
তো টেবিলটা উপর থেকেও তৈরি করা যায়, আবার কি করা যায়, টেবিলটা ভিতর থেকেও তৈরি করা যায়। সেটা হলো ইনসার্ট টেবিল, আর এখানে টেবিলের নাম অর্থাৎ কলাম সংখ্যা, রো সংখ্যা লিখে ওকে দিতে হয়। হ্যাঁ, দেওয়ার পরে এই টেবিলটাকে লেআউট থেকে আমরা ডিজাইন যদি শিখি, এখান থেকে পুরো টেবিলের ডিজাইন করা যায়। তারপরে কি করা যায়, শেডিং, ছোট ছোট ঘরকে কালার করা যায়। তারপরে কি করা যায়, বর্ডার, পুরো টেবিলটাকে সিলেক্ট করে একটা বর্ডার করা যায়, তাই তো। তারপরে হচ্ছে কি, ড্র টেবিল, নিজে নিজে টেবিল আঁকানো যায়। এরিজার, এটা দিয়ে টেবিলের কলামগুলো মুছে দেওয়া যায় যতটুকু প্রয়োজন। আর একটা জিনিস আছে এখানে, সেটা হলো পেন কালার। এই যে এই টেবিলটা যে আমরা আঁকাচ্ছি, এই টেবিলের আমরা এখানে স্টাইল নিতে পারবো, টেবিলের স্টাইল নিতে পারবো, এবং এই পেনেরও একটি কালার নিতে পারবো এইভাবে, ঠিক আছে, নিতে পারবো। তারপরে কি শিখলাম, লেআউট থেকে আমরা স্প্লিট টেবিল, টেবিলটাকে ভাঙা শিখলাম, টেবিলের ঘরের মধ্যে টেবিল করা শিখলাম। তারপর আমরা শিখেছি এখানে যে সেন্টার করে, কিভাবে একটা শব্দকে সেন্টারে আনা যায়, মানে মিডিলে আনা যায় এর কলামে। তারপরে টেক্সট ডিরেকশন, টেবিলটাকে ঘোরানো যায়, অর্থাৎ শব্দটাকে ঘোরানো যায়। শর্ট, ছোট থেকে বড় সাজানো যায়, বড় থেকে ছোট সাজানো যায়, যোগ বিয়োগ করা যায়। এই কাজগুলো শিখলাম। তারপর আমরা যদি আরো একটু দেখি, সেটা কি, সেটা হচ্ছে যে এখানে যে স্পেসটা, অর্থাৎ এই টেবিলের ফাঁকাটা, যেমন আমরা ইন্টার ক্লিক করে যে কাজটা করি, হ্যাঁ সেই কাজটা এখান থেকেও করা যায়। যেমন এখানে হাইটের দিকে বাড়ানো যায়, হাইটের দিকে কমানো যায়, উষার ওয়াইডের দিকে বাড়ানো যায়, ওয়াইডের দিকে কমানো যায়, ঠিক আছে। তাহলে কি, এই সব মিলেই মূলত একটি টেবিল। হ্যাঁ, টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলাম কিনা। তাহলে আজকে আমাদের এই টেবিল পর্যন্তই থাকবে। হ্যাঁ, আর তারপর আমরা আরো কি শিখলাম, পেজ ব্রেক শিখলাম, ব্ল্যাঙ্ক পেজ, কভার পেজ, এগুলো শিখলাম ইনসার্ট থেকে নতুন ক্লাস। তারপরে হোম থেকে শিখেছি আমরা সিলেক্ট অল, তাই তো। এখন শিখবো কালকে কি শিখেছিলাম বা তার আগে কয়েকদিন আগে কি শিখছি, ওগুলা যদি একটু রিভাইজ না করি তাহলে ভুলে যাবো। হ্যাঁ, এই জন্য একটু আমি ধরি, দেখি পারে কিনা। তো ফাইন্ডের কি কাজ বলো তো, বলো, তুমি বলো, তুমি বলো। কাছাকাছি, ভালো হয়েছে কিন্তু কাছাকাছি। আমি বলি, ফাইন্ডের কাজ হলো খুঁজে বের করা, কোনো শব্দকে খুঁজে বের করা, কোনো নামকে খুঁজে বের করা, যে কোনো শব্দই খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে ফাইন্ড, ঠিক আছে। ফাইন্ড হলো কি, খুঁজে বের করা, তাই না। আমি যদি এখানে এস লিখি বা ডি লিখলাম, তাহলে আমি যদি এখানে ফাইন্ডে ক্লিক করি, আমি এখানে ডি খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে বক্সের মধ্যে যাই যদি ডি লিখে দেই, দেখো তো ডিটা কি আলাদা একটি কালারে ধরা পড়ে গেছে না, আলাদা একটি রাডারে কিন্তু ধরা পড়ে গেছে, ঠিক আছে। তো এটাই হলো ফাইন্ডের কাজ। ফাইন্ড হলো খুঁজে বের করা। আমি যদি একটু জুম করি তাহলে ভালো দেখতে পাবো। তাহলে এখানে ডি লিখলাম, জাস্ট ডি লিখে ইন্টারে ক্লিক করছি, রাডারে ধরা পড়ছে না। তাহলে ফাইন্ড হলো খুঁজে বের করা। আর রিপ্লেসের কি কাজ বলো। আচ্ছা, ভুল হলে সংশোধন করা। যেমন এখানে আছে ডি, আমি এখানে লিখতে চাচ্ছি হলো ডির জায়গায় আমি লিখবো এফ, তাই না। তাহলে আমি যদি ডি হলো ফাইন্ড ওয়ার্ড বক্সে লেখা থাকবে, যেটা পরিবর্তন করব সেটা নিচে লিখবো, অর্থাৎ এফ হবে। তাহলে আমি শুধু রিপ্লেস দিলে একটা পরিবর্তন হবে, তাই না। আর যদি একাধিক এফ থাকতো, একাধিক এফ বানাতে চাতাম, একাধিক ডি থাকতো, তাহলে সিলেক্ট অল, তাই তো। আচ্ছা, তারপরে কি গোটুর কি কাজ বলো তো তুমি। গোটুর কাজ হচ্ছে যে কার্সরকে এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যাওয়া, বা স্থান ত্যাগ করা, স্থান পরিবর্তন করা, এরকম। বা কার্সরকে এক লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাওয়া, তাই তো। আচ্ছা, এখন বলো ফাইন্ডের কিবোর্ডের কমান্ড কি বলো, বলো। সহজ জিনিস কিন্তু, কন্ট্রোল এফ, হ্যাঁ ফাইন্ড। আর রিপ্লেসের কমান্ড কি বলো, কন্ট্রোল এইচ। আর গোটু হলো কন্ট্রোল জি, তাই না। সিলেক্ট অল বললাম, সিলেক্ট অল এর কমান্ড হলো কন্ট্রোল এ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এইদিকে একটু দেখবো, আর এটা তো বেশি একটা প্রয়োজন নাই, এটা শুধু নর্মাল ফন্ট প্রয়োজন। আর এই দিক থেকে সেন্টারের কিবোর্ডের কমান্ড কি বলো। ধরো আমি এখানে একটু লাইন লিখছি, এই লাইনটা আমি সেন্টার করব, তো সেন্টারের কিবোর্ডের কমান্ড কি বলো তো। তুমি মনে রাখবা, হ্যাঁ, ওদেরকে ধরতেছি মানে এই না, তুমি জাস্ট কানে নিবা যে ওরা কি বলে, এটা বোঝার চেষ্টা করো। বলো, সেন্টার বলো। সেন্টারের কমান্ড কি, সেন্টারের কাজ তো মিডিলে নেওয়া, আমি বলতেছি জাস্ট সেন্টারের কাজ থেকে মিডিলে নেওয়া, কিন্তু এই সেন্টারের কিবোর্ডের কমান্ড আছে কন্ট্রোল ই, এটা হলো সেন্টার,
তাহলে লেফটে যাব কিভাবে? কন্ট্রোল এল হলো লেফট, রাইট হচ্ছে কন্ট্রোল আর, তাই না? রাইট হলো কন্ট্রোল আর, এই তো সহজ জিনিস। আচ্ছা, তারপরে কি ফন্টের কমান্ড কি বলতো? ফন্টের কমান্ড দেখি কেউ পারে কিনা। কন্ট্রোল ডি, এই দেখো কন্ট্রোল ডি যদি চাপি তাহলে ফন্ট হয়, তাই না? ফন্টের মধ্যে অনেক কমান্ড আছে, এই কমান্ড গুলো আমরা আজকেই শিখবো না, আমরা কালকে ধরবো, এগুলো দেখে মনে আছে কিনা। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কার কেমন লাগলো বলো, একটু রিভিউ দাও। ভালো লাগতেছে তো? তোমরা জাস্ট প্র্যাকটিস করবা, হ্যাঁ প্র্যাকটিস করবা, আর আমি যতটুক তোমাদেরকে সামনে পুশ করে নিয়ে যাওয়া যায় আমি নিয়ে যাবো, যতটুক ক্লাসে আগায় দেওয়া যায় আমি করে দেবো, যতটুক মনে রাখার দরকার আমি কিন্তু করে দেবো, কারণ আমি রিপ্লাই করি একটা ক্লাসের পরে যে ওটাই আমি শেষ করে দেই তা না। আমার ক্লাসের সিস্টেম হলো আমি আগে ক্লাসটা নেই, নেওয়ার পরে আবারও নতুন একটা ক্লাস নেই, ওই নতুন ক্লাসে শেষ আবার পুরান ক্লাসে ফিরে আসে, ঠিক আছে? তাহলে কি হয়, ওই জিনিসটা আমাদের রিভিউ হয়, আর রিভিউ হলে আমাদের ব্রেনে গেঁথে যায়, ব্রেনে গেঁথে গেলে আমরা কাজ করতে পারি, এই তো, এটাই তো স্বাভাবিক। তো রিভিউ করতে হবে, যে কোনো পড়া হোক। তুমি যদি এই বই মনে করো, এই বই একবার পড়লে, হ্যাঁ আমি তো একবার পড়ে ফেলছি, আমি মনে হয় জাহাজ হয়ে গেছে, কিছুই হয় না। তুমি 50%-এর মধ্যে, তোমার যদি 100% ধরি, তুমি 20% মনে রাখবে একবার পড়লে। তুমি যখন এই বইটা 2বার পড়বে, তুমি দেখবে আমি 30% পারতেছি। 2বার রিডিং পড়লে, তুমি যদি 3বার রিডিং করো দেখবে 50% পারি। চতুর্থবার পড়লে 60% হবে। যখন তুমি 5ম বার পড়বা, তখন দেখবা যে আমি 80% বা 90% পেরে গেছি, তাই না? 100% তো কেউ পারবে না। তুমি 5বার রিডিং পড়লে তুমি 80-90% পারবা, 80-90% মার্ক পাইলে মানে কি অনেক কিছু, তাই না? তো আমার সিস্টেমটা ওই রকম যে একই ক্লাস তুমি 5বার যদি রিভিউ করো তুমি পারবে, মনে থাকবে, আর ওটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কালকে তাহলে রিভিউ ক্লাস হবে কোনটুকু আমি বলে দিচ্ছি আবার। কালকে রিভিউ ক্লাস হবে হচ্ছে আমাদের হোম রিবনের মধ্যে ফন্ট, তারপরে ক্লিপবোর্ডের মধ্যে যে কাট কপি পেস্ট, আর ফাইলের মধ্যে হচ্ছে এই সবগুলো, আর পুরো কিবোর্ডটা কালকে রিভিউ ক্লাস হবে, ঠিক আছে? ওটা রিভিউ ক্লাস হবে। আর নতুন ক্লাসের পড়াটা দিয়ে দিচ্ছি যে কি পড়বা বাড়িতে, বাড়িতে তো পড়ার বিষয় আছে, শুধু শুধু শীট দিছি তা না, শীটটা পড়তে হবে, আর তুমি যাওয়ার সময় শীটটা নিয়ে যাবা, হ্যাঁ? তো শীটের মধ্যে থেকে কি পড়বা সেটা হচ্ছে এই শীটের মধ্যে থেকে তুমি পড়বা এই যে ইনসার্ট মেনুতে আমরা এই পেজ শিখলাম, পেজটা পড়বা শীটের মধ্যে, অর্থাৎ ইনসার্ট মেনুতে চলে যাবা, ইনসার্টে চলে যাবা, দেখবে সব সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। ইনসার্টের পেজ শিখবা, টেবিল শিখবা, ইনস্টিটিউশন শিখবা, মানে পড়বা আর কি, রিডিং। লিঙ্ক পড়বা, হেডার এন্ড ফুটার পড়বা, টেক্সট আর সিম্বল, এই সিম্বল পর্যন্ত জাস্ট পড়বা, রিডিং। মানে আমি বলতে চাচ্ছি ইনসার্টের সবগুলো মেনু, ইনসার্টের সবগুলো মেনু রিডিং পড়বা, 2 পেজের মধ্যেই আছে, দেখবা 2 থেকে 3 পেজের বেশি হবে না, 2 থেকে 3 পেজের মধ্যেই আছে। এগুলো রিডিং কি পড়া যাবে না? আচ্ছা, এই ইনসার্ট পর্যন্ত তাহলে তুমি চেষ্টা করবা ফাইল, হোম আর ইনসার্ট এই 3টা রিবনই রিডিং 3বার পড়তে। কয়বার? 3বার। আমি কিন্তু কালকে ধরবো, আর ধরলে তো বুঝতে পারবো কে পড়ছে বা কে পড়ে নাই। জাস্ট ফাইল থেকে ইনসার্ট পর্যন্ত দেখবা যে তোমার 6 থেকে 7টা পেজ হচ্ছে, এই 7 পেজ পড়তে বড় জোর তোমার 1 ঘন্টা টাইম লাগবে জাস্ট রিডিং পড়তে। 1 ঘন্টা সময় ব্যয় করা যাবে না, ব্যয় করলে তোমার আজীবনের জন্য এটা কাজ দেবে, আজীবন, শুধু একদিনের জন্য না, আজীবন মনে থাকবে। তুমি ক্লাস নিতে পারবা, ছোট ভাই বড় ভাই শিখাতে পারবা, পড়লেই শিখাতে পারবা, না পড়লে পারবা না, তাই না? তো যাই হোক, এই হচ্ছে তোমাদের পড়া। তাহলে সবাইকে ধন্যবাদ।